প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দিনাজপুর বোর্ড 2026 আসা একটি কোয়েশ্চেন পরিমিতি থেকে, অর্থাৎ চ্যাপ্টার 16 থেকে আসা কোয়েশ্চেনটি। বলা হয়েছে কতে কি বলা হয়েছে আমরা দেখি। ক যেহেতু উদ্দীপকের সাথে রিলেশন নাই, সো কটা আগে করে ফেলি। একটি গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এত বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো, আমাদের গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে এবং সেটা সমান এটা পুট করে গণকের বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলতে হবে। দেন বাহুর দৈর্ঘ্য দিয়ে কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ক দড়ি ঘনকের এ, আমি ধরে নিছি গণকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে আমি একটা সূত্র লিখব, গণকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা লিখব, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র লিখব, তারপর প্রশ্ন মতে খাটাবো। সুতরাং ইকুয়ালস টু, জানো কি তোমরা কি, 6 এ স্কোয়ার। গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটা কি 6x স্কোয়ার। তাহলে আমরা লিখবো এখন প্রশ্ন মতে কি লিখবো প্রশ্ন মতে বলো তো? এখানে সূত্রের সাহায্যে একটা গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল পাইছি এবং উদ্দীপকে একটা আছে, প্রশ্নে একটা আছে। দুইটা যখন সমান দিব তখন কিন্তু আমরা গণকের বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব এবং সেটা ব্যবহার করে কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলবো। 6a স্কোয়ার ইকুয়ালস টু 72। যদি ভাগ দিয়ে দিই 6 দ্বারা, a স্কোয়ার ইকুয়ালস টু 72 ডিভাইডেড বাই 6। ভাগ যায় কি 6 দ্বারা 72কে? অবশ্যই যায়। 6×12 = 72, অর্থাৎ 12। a স্কোয়ার ইকুয়ালস টু 12। তো এই 12কে যদি a স্কোয়ার এর ভ্যালু যদি বের করতে চাই, আমরা রুট করে করতে পারি, কিন্তু আমরা এটা করার দরকার নেই, কারণ আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে a স্কোয়ারের ভ্যালুই লাগবে। এখন লিখব, সুতরাং ঘনকটির কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস টু √3a স্কোয়ার। আচ্ছা, এটা আবার কিভাবে আসে? সূত্রটা কিভাবে আসে দেখো। গণকটা কিন্তু ঘনবস্তুর মতোই, ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা থাকে, আর গণকের দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা সব সেম। ঘনবস্তুর কি বলছে স্যার? আয়তাকার যে ঘনবস্তু আসছে, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা থাকে, উচ্চতা থাকে। আর গণকের বেলায় সব সেম, এগুলো সব সেম, হ্যাঁ, সব সেম। তো যার ফলে আমাদের আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা ছিল √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো এইখানে তো তিনটা সেম, তাহলে a স্কোয়ার সেই থেকে 3টা স্কোয়ার আসে, হ্যাঁ, √3 3a স্কোয়ার। তো এখান থেকে তোমরা হয়তো সূত্রটা এরকমভাবে পড়ে থাকবা, √3a, এটার উপর স্কোয়ারটা। তো এখানে তো √3 উপর রুট থাকে, কিন্তু এখানে রুটের স্কোয়ারে কাটা যায়, √3a আসে। তারপর তো যেহেতু a স্কোয়ারের ভ্যালু বসাবো, আমরা আর রুটটাকে মানে রুট স্কোয়ারে কাটবো না, কেটে আমরা স্কোয়ারটা এখানে রাখবো, রেখে আমরা ভ্যালু বসাবো √3 × 12। আমি কি বুঝাইতে পারছি? আমরা তো স্কোয়ারের ভ্যালু বসাবো, আমরা রুটটা উপরে কাটবো না, কেটে সরাসরি স্কোয়ারের ভ্যালু বসাতে 12। এখন 3 × 12 = 36, যার ফলে আমরা এখন যদি রুট সরাতে যাই তাহলে সহজেই সরাতে পারবো। 6 × 6 = 36, অর্থাৎ 6। এটা ছিল গণিতের কর্ণের দৈর্ঘ্য অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে ম্যাথটা বুঝাইতে পেরেছি। তো চলো শিক্ষার্থীরা, এবার আমরা খ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি। এখানে কি বলা হয়েছে দেখো, 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 6.5 গ্রাম হলে লোহার পাইপটির ওজন নির্ণয় করো। তো এখানে দেখো, আমাদের লোহার পাইপের ভিতরের ব্যাস দেওয়া আছে এবং পুরুত্ব দেওয়া আছে। এই ভিতরের ব্যাসার্ধের সাথে যদি পুরুত্বটা যোগ করো, তাহলে কিন্তু তোমরা বাইরের ব্যাসার্ধ পেয়ে যাবে। এখান থেকে আমাদের ফার্স্টে করতে হবে কি, ভিতরের ব্যাস থেকে ব্যাসার্ধটা নিয়ে ভিতরের আয়তনটা বের করতে হবে। তারপর ওই ভিতরের ব্যাসার্ধের সাথে 2 সেন্টিমিটার যোগ করে বাইরের ব্যাসার্ধটা নির্ণয় করতে হবে এবং সেই আয়তনটাও বের করতে হবে। বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা বিয়োগ দিলে কিন্তু আমাদের লোহার আয়তন পেয়ে যাব আমরা। তো সেইখান থেকে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এটা আছে, আর ওই যে আয়তনটা পাবো সেইটার লোহার আয়তন জাস্ট 6.5 এর সাথে যদি ওই আয়তনটা গুণ করে দাও, তাহলে কিন্তু পেয়ে যাবা। আশা করি
সিস্টেমটা বুঝতে পারছো তো? চলো শুরু করি। তো আমরা আগে ভিতরের আয়তনটা বের করি। খ উদ্দীপক হতে ভিতরের ব্যাস টু আর ইকুয়ালস টু আছে হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে আর ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 8 সেন্টিমিটার। বুঝতে পারতেছ? আর উচ্চতা দেখো দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 3 মিটার, তাইলে এটাকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাওয়া মনে বেটার হবে। লোহার পাইপের উচ্চতা h ইকুয়ালস টু 3 সেন্টিমিটার বা 3 মিটার বা 300 সেন্টিমিটার। হ্যাঁ, তোমরা জানো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সো 3 মিটার সমান 300 সেন্টিমিটার এই আর কি। আচ্ছা, এবার চলো আমরা লোহার ভিতরের আয়তনটা বের করি। লোহার পাইপের ভিতরের আয়তন পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, পাই আর স্কোয়ার এইচ, সূত্র কিন্তু পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার এইচ হলে পাই, তো পাই আর স্কোয়ার মানে হচ্ছে কত 8 স্কোয়ার, আর এইচ মানে তো 300, ঠিক আছে না? তাহলে এখানে আসবে 64, বা এটুকুই তুমি রাখো আপাতত, এটুকু রাখো, কাটাচুরি করে দেখো। এবার বাইরের ব্যাসার্ধটা বের করে, তারপর হচ্ছে বাইরের ব্যাসটাকে বের করে ব্যাসার্ধ বের করে সেন বাইরের হচ্ছে আয়তনটা বের করো। দেন বাইরের আয়তনটা থেকে ভিতরের আয়তনটা বিয়োগ দিলে আমরা পেয়ে যাব আমাদের লোহার আয়তন। তাহলে আমরা লিখব লোহার বাইরের ব্যাস, বাইরের যদি ব্যাস বের করো দুই দিকে তো 2 সেন্টিমিটার করে যোগ হবে, তাই না? তো তুমি ডিরেক্ট ব্যাসার্ধ বের করতে পারো। লোহার বাইরের ব্যাসার্ধ আর ইকুয়ালস টু, তাহলে ভিতরে ব্যাসার্ধ ছিল 8 সেন্টিমিটার, পুরুত্ব যোগ হয়েছে 2 সেন্টিমিটার, তাহলে টোটাল হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আবার লোহার বাইরের হচ্ছে আয়তনটা নির্ণয় করো। লোহার বাইরের আয়তন, বেসিক্যালি এটা আসলে বাইরের আয়তন না, জিনিসটা আমি যদি তোমাদেরকে লোহাটা একটু বুঝাই, ধরো এরকম হচ্ছে একটা লোহার মাথার অংশটা বলি আমি, এটা ধরো হচ্ছে মোটা যে পুরুত্বটা আছে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এই যে ফাঁকা অংশটা, এটা হচ্ছে ভিতরের আয়তন, আর বাইরের মানে হচ্ছে এখান থেকে ধরে এই পুরোটা, বাইরের মানে শুধু বাইরেটা না, এখান থেকে ধরে এই পুরোটা। তখন এটা তো আমার ভারী অংশটা তো লোহাটা, তো লোহাটা যদি ভারী অংশটা হয় তাহলে বাইরে তো ঠিক এই পর্যন্ত আসতেছে আর ভিতরটা ঠিক এই পর্যন্ত, এই জন্য আমরা ভিতরের ফাঁকা অংশটা বাদ দিয়ে দিলে কিন্তু লোহার অংশটা পেয়ে যাবো। কেমন? এই জন্য আমরা যেটা বাইরের আয়তন বলতেছি, এটা অ্যাকচুয়ালি বাইরের বলতে বিন্দু থেকে বাইরে পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যেটা। তাহলে এখানে আয়তন হবে পাই আর স্কোয়ার, এইচ তো ঠিক আছে, কিন্তু এখানে আর হবে 10 স্কোয়ার, হ্যাঁ, আর এইচ তো 300 সেন্টিমিটার, যেহেতু সবটা সেন্টিমিটার হিসাব করতেছি। তো এই আয়তনটা কি হবে ঘন সেন্টিমিটার, হ্যাঁ, এটা হবে ঘন সেন্টিমিটার। খুব এটুকু বোঝাইতে পারছে। এবার তাহলে আমরা লোহার আয়তন বের করবো, সরাসরি লোহার আয়তন। আয়তন ইকুয়ালস টু কত হবে, এইটা মাইনাস ওইটা, তাহলে পাই 10 স্কোয়ার ইন্টু 300 মাইনাস পাই 8 স্কোয়ার ইন্টু 300। তো দুইটা থেকে যেটা কমন দেয় সেটা হচ্ছে 300 পাই, আর থাকে এখানে হচ্ছে 100 ইন্টু হচ্ছে মাইনাস হচ্ছে 64, কারণ 10-এর উপর স্কোয়ার করলে 100 আর এটার উপরে 64, তো 100 থেকে 64 গেলে 36, কত থাকে স্যার 36, তাহলে 300 পাই ইন্টু 36। এটা ক্যালকুলেশনটা আমি করতেছি না, তোমরা করিও, বা আমরা পরের পার্টে করতেছি। পরের পার্টে কী করতে হবে, আমার লোহার ওজনটা বের করতে হবে। এইখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত, হ্যাঁ, তাহলে আমি আয়তনটা কত পাইছি, লোহার আয়তনটা পাইছি এত ঘন সেন্টিমিটার, ঠিক আছে।
তো আমাকে তো বলে দিচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম। তো সুতরাং এত ঘন সেন্টিমিটার লোহার ওজন জাস্ট 6.5 গুণ করে দিলেই হবে, ঠিক আছে। এখন প্রশ্ন হতে যাই লিখো, প্রশ্ন মতে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে 6.5 ছিল না, 6.5 গ্রাম। জি, সুতরাং 300 পাই ইন্টু 36 ঘন সেন্টিমিটার লোহার ওজন। আমি ক্যালকুলেশনটা একবারে করবো, আমার হাতে ক্যালকুলেটর নেই, সেজন্য আমি এভাবে লিখছি আর কি। তোমরা ক্যালকুলেশন করেই লিখো। তো জাস্ট 6.5-এর সাথে গুণ দিয়ে দিলে হবে 300 পাই ইন্টু 36। একবারে ক্যালকুলেশন করে আমি ফলাফলটা লিখতেছি, কেমন? আচ্ছা, ক্যালকুলেশন করে আমার কাছে যে ফলাফলটা এসেছে সেটা কিছুটা এরকম 220540.32 গ্রাম। কিন্তু এটা এত বড় সংখ্যাটা আমরা গ্রামে না রেখে কিছুটা কেজিতে নিয়ে যেতে পারি। কেজিতে নিলে 3টা শূন্য 1000 দ্বারা ভাগ দিতে হবে না, 1000 গ্রাম সমান 1 কেজি। তখন এটা দশমিকটা এখানে চলে আসবে আর কি, অর্থাৎ কেজিতে নিলে দশমিকটা এখানে চলে আসবে 220.54032 কেজি। হ্যাঁ, এটা ছিল আমাদের অ্যান্সার। আমরা একটু দেখি, বলছে কি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি তোমরা জানো? সেটা হচ্ছে 2πr/h। তো তোমাদেরকে এখানে তো আর তো দিয়ে দিচ্ছে, বলছে না লোহার পাইপটিকে গলি এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে আর আছে, একটি সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার তৈরি করা হলো, কিন্তু সিলিন্ডারের এইচটা দেওয়া নাই। সেইটা বের করতে হবে সিলিন্ডারের আয়তন থেকে। তো সিলিন্ডারের আয়তন আর এটার লোহার আয়তন তো একই জিনিস, তাই না? একই লোহা হয়তো সিলিন্ডারে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা লিখব খ হতে লোহার আয়তন কত পাইছিলাম? ইকুয়ালস টু 300 পাই ইন্টু 36 পাইছিলাম, তাই না? আচ্ছা, এবার আমরা লোহার আয়তন তো এটা ছিল, তারপর আমরা এখন বলবো যে সমবৃত্ত ভৌমিক সিলিন্ডারের আয়তনও এটা, কারণ কি একই লোহা ব্যবহার করা হয়েছে, তাই না? এটা বলতে আমি জাস্ট বলতে, সুতরাং সমবৃত্ত ভৌমিক সিলিন্ডারের আয়তনও তাই। সমবৃত্ত ভৌমিক সিলিন্ডারের আয়তন ইকুয়ালস টু এটা, তাই না? 300 পাই ইন্টু 36। আচ্ছা, এবার এখানে সিলিন্ডারের সমবৃত্ত এবং সিলিন্ডারের যে সূত্রটা আছে, আয়তনের যে সূত্রটা সেটা বসায় দাও। সেটা কি? পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 300 পাই ইন্টু 36। এবার এখানে তোমার তো পাই আছে আর আর স্কোয়ারও আছে, মানে আর আছে যেহেতু, শুধু এইচটা সহজেই বের করে ফেলতে পারবা। তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু 300 পাই ইন্টু 36। এখানে লিখে দাও ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 4 cm। এটা তো দেওয়া আছে, তাই না, উদ্দীপকে। তো এবার এই পাই তো কাটা চলে যাবে, আর 4 স্কোয়ার দ্বারা এটা কাটতে হবে। 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে আগে ধরো 16 এইচ লিখো, আর ধরো পাই কেটে ফেলতে, তাহলে 300 ইন্টু 36। এবার 16 দ্বারা উভয় পাশে কাটতে হবে। দেখো 4 দ্বারা কিন্তু উভয় পাশে যায়, 4 4 16, আর 300 রাখো, এটাকে কাটাতে 4 দ্বারা 4 নং 36, অর্থাৎ 9। এবারে 4 দ্বারা আর কি কাটা যাবে? আচ্ছা, বাকিটা আমি না হয় ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি। এইচ ইকুয়ালসটা আমি বেলোটা বসাই দিচ্ছি একবারে ক্যালকুলেশন করে, তোমরাও করতে পারো। ক্যালকুলেশন করে এখানে আমি 675 সেন্টিমিটার পাইছি উচ্চতাটা। তাহলে এবার আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। সুতরাং সমবৃত্ত ভৌমিক সিলিন্ডারে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল চাইছে না? হ্যাঁ, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস হচ্ছে 2πr/h। হ্যাঁ, এটা হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এখন তো সব কিছু আছে, 2 আছে, পাই আছে, আর আছে 4 ইন্টু এইচ আছে 675। যেহেতু আমরা সেন্টিমিটারে বের করছি, বুঝছো, এটা কিন্তু মিটার না, মিটার করলে এটা আবার 6.75 মিটার চলে আসবে। তাহলে এখানে আসতেছে 4 দুগুণে 8, 8 পাই
ইন্টু 675 বর্গ সেন্টিমিটার। আমি ক্যালকুলেশন করতেছি না, তোমরা করে নিও। তো এর মধ্য দিয়ে এটারও শেষ হয়ে গেল, অর্থাৎ আমরা দিনাজপুর বোর্ডের সম্পূর্ণ ম্যাথটাই করে ফেললাম। খুব সহজ ছিল, দিনাজপুর বোর্ডে পরিমিতি থেকে খুব সহজ একটা ম্যাথ এসেছে।